ডক্টর ইউনূসের সরকারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস জো বাইডেনের। নিউ ইয়র্কে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার কর্মব্যস্ত দিন। চট্টগ্রামে গান গেয়ে যুবককে পিটিয়ে হত্যা, ৩ জন গ্রেফতার। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরিতে নতুন নির্দেশনা। এটা নিউজ দেখছেন, আমন্ত্রণ জানাচ্ছি দেশের খবরে। আজ আপনাদের সাথে আছি আমি সিয়াম রিজওয়ান। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, বিস্তারিত। হৃদ্যতাপূর্ণ একান্ত বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৯টায় জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনের ফাঁকে এ বৈঠক হয়। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাজিদা সুইটি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো সরকার প্রধানের প্রথম বৈঠক এটি। নিঃসন্দেহে ঐতিহাসিক মুহূর্ত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত এই বৈঠকের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন আন্তরিকতা চোখে পড়ার মতো। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধানের এই বডি ল্যাঙ্গুয়েজ নতুন বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের বার্তাও। নতুন বাংলাদেশ যাদের মাধ্যমে এলো, জো বাইডেনকে তাদের গল্প শোনান ডক্টর ইউনূস। বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও দেশ পুনর্গঠনে তাদের অবদানের কথা বলেন। প্রেসিডেন্ট বাইডেন বলেন, শিক্ষার্থীরা যদি দেশের জন্য এত ত্যাগ স্বীকার করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্র সরকারেরও তাদেরকে পূর্ণ সহযোগিতা করা উচিত। অধ্যাপক ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে। প্রেসিডেন্ট বাইডেনও আশ্বাস দেন, যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা জুলাই বিপ্লব চলার সময় ও এর পরে বাংলাদেশ শিক্ষার্থীদের আঁকা দেয়ালচিত্রের ছবি সম্বলিত দ্য আর্ট অব ট্রায়াম্ফ শীর্ষক আর্টবুক উপহার দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে। বিরল এই বৈঠকের ব্যাপারে হোয়াইট হাউস জানায়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ায় ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ও প্রশংসা করেছেন জো বাইডেন। বাংলাদেশের যে ডেমোক্রেটিক ট্রানজিশনের সাথে আর ইউএস যেহেতু ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট ডেমোক্রেসি, তারা সর্বাত্মক যত সাহায্য লাগে, যে পরিমাণ যেই অ্যাসিস্ট্যান্সের থেকেও যে পরিমাণ আপনার ফুল সাপোর্ট লাগে, সবগুলোতেই ওরা বাংলাদেশের সাথে আসছে, তারা এটা জানিয়েছে। এটা আজকে যখন বাইডেনের সাথে মিটিং হয় তখন এই জিনিসটা রিইটারেট হয়েছে। গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের জোরালো সম্পর্কের ভিত্তিতে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ অংশীদারিত্বের সম্পর্ক চেয়েছেন উভয় নেতা। জো বাইডেন বাংলাদেশের নতুন সংস্কার এজেন্ডায় অবিরাম সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলেও জানায় হোয়াইট হাউস। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দীর্ঘস্থায়ী সংকটের একমাত্র সমাধান বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। অধিবেশন চলাকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একান্ত বৈঠক ছাড়াও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং গুরুত্বপূর্ণ সংস্থার প্রধানদের সঙ্গে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে চলছে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। প্রথম দিনের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেখানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় ভাঙা এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। দিনভর বৈঠক এবং সৌজন্য সাক্ষাতে ব্যস্ত সময় কাটাতে হয় প্রধান উপদেষ্টাকে। অধিবেশন চলাকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার উপায়, জনসাধারণের স্বাধীনতা এবং কানাডায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য ভিসা সুবিধা বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় প্রাতিষ্ঠানিক সংস্কারে বাংলাদেশকে কানাডা সহযোগিতা দেবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রী ট্রুডো।
ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও দুই দেশের সম্পর্ক দৃঢ় করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও। এ সময় দুই সরকার প্রধানের কুশল বিনিময় হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সংস্থা ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভের আলোচনায় দেখা হয় দুই নেতার। সৌহার্দ্য বিনিময়ের পাশাপাশি ছাত্র জনতার অভ্যুত্থানের নায়কদের কয়েকজনের সঙ্গে ক্লিন্টনের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। It's not just suddenly came, it's not like that. Very well designed. Even the leadership pattern, people don't know who the leaders. সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও। পরে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গা সমস্যা কেবল বাংলাদেশের একার নয় জানিয়ে এর রাজনৈতিক সমাধানে জোর দেন তিনি। সংকট মোকাবেলায় 3টি প্রস্তাবও দেন প্রধান উপদেষ্টা। একটা বড় সাইড ইভেন্ট হয়, সেটা হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এটা বাংলাদেশ এবং জয়েন্টলি UNHCR এরা এটা হোস্ট করে, সেখানে স্যার বক্তব্য দেন। আমরা মনে করি যে আজকে মানে এই ব্যস্ততম দিনে মানে বাংলাদেশের ডিপ্লোমেসির জন্য একটা খুবই সাকসেসফুল একটা ডে। সাক্ষাৎ পর্বে অনেককেই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছাত্র বিপ্লবের বর্ণিল গ্রাফিতি সম্বলিত আর্টবুক দ্য আর্ট অফ ট্রায়াম্প উপহার দেন। এবছরই জাতিসংঘের সঙ্গে 50 বছরের সম্পর্ক উদযাপন করছে বাংলাদেশ। এ উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এক সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানগণ উপস্থিত ছিলেন। সম্রাট আনোয়ার, ATN নিউজ, ঢাকা। রোহিঙ্গা এবং বাংলাদেশে তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর জন্য নতুন করে প্রায় $20 কোটি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গাদের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন দপ্তরের মাধ্যমে $7 কোটি দেওয়া হচ্ছে। গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আর্থিক সহায়তার ঘোষণা দেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি উজরা জিয়া। এছাড়া যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা দেবে $12 কোটি 90 লাখ। এ নিয়ে 2017 সালের পর থেকে আঞ্চলিকভাবে রোহিঙ্গাদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ দাঁড়ালো $250 কোটি বেশি। এর মধ্যে বাংলাদেশে দেওয়া হয়েছে $210 কোটি বেশি। এসব আর্থিক সাহায্য পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন বাঁচানো, সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়তা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশের খবর দেখছেন, সময় হলো বিরতিতে যাবার। ফিরে অন্যান্য খবরের সাথে আরো যা থাকছে। শ্রমিকদের 18 দফা মেনে নিলেন মালিকরা, খুলেছে সব পোশাক কারখানা। নানা রোগে আক্রান্ত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিশুরা। বিরতির পর আমন্ত্রণ, আপনারা দেশের খবর দেখছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUJ একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর নামাজে জানাজা জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ জোহর জাতীয় প্রেস ক্লাবে নামাজে জানাজা পড়ান জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। জানাজায় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মঙ্গলবার রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিনিয়র এই সাংবাদিক। তিনি কিডনি সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ কারাবাসে নানা শারীরিক জটিলতা দেখা দেয় তাঁর। মরহুমের গ্রামের বাড়ি চাঁদপুরে তার দাফন সম্পন্ন হবে। চট্টগ্রামে গান গাইতে গাইতে খুঁটির সঙ্গে বেঁধে রাখা শাহাদাত হোসেন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ দুপুরে CMP কমিশনার কার্যালয়ে মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে CMPর অতিরিক্ত উপকমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আসামিদের শনাক্ত করা হয়। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হল ফরহাদ আহমেদ চৌধুরী জুয়েল, আনিসুর রহমান ইফাত ও 16 বছর বয়সী এক কিশোর।
তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা এই শাহাদাতকে ছিনতাইকারী সন্দেহে মারধর করে। সেই মারধর সন্ধ্যা থেকে শুরু হয়, কয়েক পর্যায়ে কেউ মারধর করে চলে যাচ্ছিল, আবার কেউ নতুন করে আসছিল। তারপর ওই দিন রাতেই কোনো এক সময় তাকে প্রবর্তকের একটি এলাকায় ফেলে রাখা হয়। এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তৈরিতে নতুন নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। অক্টোবরের মাঝামাঝি এইচএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট হতে পারে বলেও জানানো হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড থেকে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নোটিশে জানানো হয়, যেসব বিষয়ে প্রকৃত পরীক্ষা হয়েছে সেসব পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন হবে পূর্ণ মানের ভিত্তিতে, আর যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়নি সেসব বিষয়ের জন্য সংশ্লিষ্ট পরীক্ষার্থীর এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলকে শতভাগ ভিত্তি ধরে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতি ব্যবহার করে প্রস্তুত করা হবে। মঙ্গলবার জারি করা নোটিশে ফলাফল প্রস্তুত করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বোর্ডগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর সহ গুরুত্বপূর্ণ পদের অনেক শিক্ষক পদত্যাগ করেন। উপাচার্যবিহীন বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি হয় অচলাবস্থা। শিক্ষার পরিবেশ ফেরাতে ভিসি নিয়োগের দাবি ওঠে ক্যাম্পাসে। সম্প্রতি নতুন উপাচার্য পেয়েছে 6টি পাবলিক বিশ্ববিদ্যালয়। নতুন ভিসিদের কাছে শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যাশার কথা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব। নতুন উপাচার্য পেয়ে গতি ফিরেছে ক্যাম্পাসে। শূন্য পদগুলোতে কর্মকর্তা নিয়োগ দেওয়ার পর পুরোদমে শুরু হয়েছে ক্লাস পরীক্ষা। শিক্ষক শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বন্ধ হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দ, সেশন জট কমানো এবং ছাত্র সংসদ চালুসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা। আগে যে স্টুডেন্ট নোংরা পলিটিক্সটা ছিল, এখন সেটা ক্যাম্পাসের মধ্যে নেই। আগে সিট বানিয়ে যেত, হলে সিট পেতে কষ্ট হতো। আশাবাদী যে এখন থেকে আর এই সমস্যা থাকবে না। তো নতুন ভিসির কাছে এটাই প্রত্যাশা যেন সেশন জটটা একটু কমে আসে। আন্দোলন সংগ্রাম আর শহীদ আবু সাইদের ক্যাম্পাস হিসেবে পরিচিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রায় 2 মাস শূন্য থাকার পর নতুন উপাচার্য পেল। আগের 5 উপাচার্যের মধ্যে 4 জন পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি। নতুন উপাচার্যের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা সেশন জট থেকে মুক্তি। গণ অভ্যুত্থানের পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বড় বড় পদে রদবদল হয়। এবার ভিসি, প্রভিসি, প্রক্টর, প্রভোস্ট সহ নতুন ডিন পেল বিশ্ববিদ্যালয়টি। ছাত্ররা জানান, প্রায় 3 মাস বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খুললেও সেশন জট নিয়ে শঙ্কায় তারা। এখন যে আন্দোলন হলো, ইভেন অনেক বড় একটা গ্যাপ গিয়েছে, আরো সেশন জটটা আরো বৃদ্ধি পেল অনেকাংশে। বিশ্ববিদ্যালয় প্রশাসন খুব দ্রুত সিদ্ধান্ত নিলে আমাদের স্থগিত পরীক্ষাগুলো অর্থাৎ যে সেশন জটটা তৈরি হয়েছে সেটি অনেকাংশেই কমে যাবে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের শীর্ষ বিদ্যাপীঠ খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থমকে আছে। শিক্ষক শিক্ষার্থীরা মনে করছেন, সংকট নিরসনে জরুরি ভিত্তিতে ভিসি নিয়োগ করা প্রয়োজন। প্রশাসনিক ভবনের কার্যক্রম যা, সেগুলি আসলে নির্দিষ্ট শিক্ষক অনুযায়ী যেহেতু দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। প্রশাসনিক জরুরি যে কাজগুলো সেগুলো আপাতত চলমান আছে, কিন্তু একদম পূর্ণ দায়িত্বের ভিসি আসলে প্রয়োজন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ। খুলেছে আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা। শ্রমিকরাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন। পোশাক খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিরসনে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন সহ তাদের 18 দফা দাবি পূরণে সম্মত হওয়ার পর আজ আশুলিয়ার অধিকাংশ পোশাক কারখানা খুলেছে। সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের বাইপাইল, জামগড়া, কাঠগড়া, নরসিংহপুর সহ বিভিন্ন এলাকার অধিকাংশ পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। শ্রমিকরাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে কারখানাগুলোতে কাজে যোগ দিতে শুরু করেছেন। শিল্পাঞ্চলে আজ 19টি কারখানা ছাড়া প্রায় সকল কারখানায় উৎপাদন কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলম। অস্বস্তিকর আবহাওয়ায় জ্বর, ডায়রিয়া, হাঁপানি সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।
শুধু চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রতিদিন চিকিৎসা নিচ্ছে 4 শতাধিক শিশু। শয্যা সংকটে রোগীদের মেঝে এবং বারান্দায় রেখে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আশ্বিন মাসের প্রথম সপ্তাহের পরেও চাঁপাইনবাবগঞ্জে বইছে তাপপ্রবাহ। ফলে তীব্র গরমে অস্বাভাবিক হারে বাড়ছে অসুস্থ শিশুর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, সাধারণ সর্দি জ্বরের পাশাপাশি নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসে আক্রান্ত হচ্ছেন তারা। এদিকে হঠাৎ করে রোগী বেড়ে যাওয়ায় হাসপাতালের ওয়ার্ডের মেঝে এবং করিডোরের মেঝেতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। বেড না থাকার জন্য আমার পিচিকে সেলাইন দিতে পারছি না। ফ্যান যখন চলে যায় তো পাখার বাতাস বাইরে নিয়ে যায়, সমস্যা হচ্ছে খুবই। ছেড়ে ছেড়ে জ্বর আসছে, এর জন্য আর ডাক্তার বলছে যে গরমের জন্য এরকম হয়েছে। গরমের প্রভাবে অসুস্থ হয়ে শুধু চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আন্ত ও বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন 4 শতাধিক শিশু। 34 শয্যার বিপরীতে শতাধিক রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিদিনই প্রায় 70-এর বেশি নিউমোনিয়া আক্রান্ত রোগী হসপিটালে, জ্বর এবং নিউমোনিয়া আক্রান্ত রোগী ভর্তি আছে। যে ধরনের পথ্য এবং ওষুধ দরকার 80% হসপিটালে আছে। কিছু কিছু ক্ষেত্রে হসপিটাল সাপ্লাই ওষুধে যখন আমরা রেসপন্স পাচ্ছি না, সেক্ষেত্রে কিছু বাচ্চাকে হয়তো ওষুধ কিনতে দিতে হচ্ছে। হঠাৎ গরমের কারণে শিশু ও নবজাতকরা যাতে এই ধরনের রোগবালাইতে আক্রান্ত না হয়, তাই বাবা মাদেরকে অতিরিক্ত সতর্কতার পাশাপাশি পুষ্টিকর খাবার ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। দেশের খবর ছিল এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।